দুটো মাইক্রোফোন কি রেকর্ডিংয়ের স্বার্থে? আচ্ছা, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপ্রধান এবং আমার সাথে যে দুজন সহকর্মী বসছেন আজকে আলোচনার জন্য, তাদেরকে আমি সালাম জানাই, সম্মান জানাই, এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও। বাংলাদেশের বিদ্যমান অবস্থাতে কেউ কিছু করছেন যেখানে কিনা কর্পোরেট স্পন্সরশিপ নেই, কিংবা ওই যে 1 নম্বর পচা সাবান বিতর্ক, ঝালমুড়ি আবৃত্তি, এগুলোর বাইরে স্টাডি সার্কেল আছে। সে স্টাডি সার্কেলের নিষ্ঠা আছে, উদ্যম আছে, ঘাবড়ে যান না, হতাশ হন না। সেগুলো দেখা পেশাজীবী হিসেবে খুব খুব শক্তিপ্রদায়ক। আমি কিছুক্ষণ আগে নিচে একজন সহকর্মীর সাথে, বহু পুরনো বন্ধু শাখাওয়াতের সাথে সেটা শেয়ারও করছিলাম, এবং উনিও বলছিলেন যে নিমন্ত্রণ গ্রহণের প্রধান অনুপ্রেরণা সেটাই, যে এরকম লোকজন আছে। এটা নৈরাশ্যজনক মনে হতে পারে আপনাদের কাছে, এবং গ্রামশির প্রসঙ্গে বলতে গিয়ে এই নৈরাশ্যকে পাত্তা দেওয়ার কোনো কারণই নেই। যিনি কিনা বলেছিলেন যে আপনার অনুভূতি বলবে, বুদ্ধি বলবে, প্রজ্ঞা বলবে যে সম্ভব না, কিন্তু আপনার ইচ্ছাশক্তি বলবে সম্ভব। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই নৈরাশ্য প্রকাশের জন্য বলছি না যে সম্ভবত আপনাদের বয়সে যতটা যা বদলযোগ্য সম্ভব মনে হয়, ঠিক একই রকমভাবে ব্যবস্থাগুলোকে আরও চিনতে চিনতে সব কিছু পরিণত বয়সে একই রকম বদলযোগ্য মনে হয় না। এই উপলব্ধিটা খানিকটা বেদনাদায়ক, কিন্তু এই উপলব্ধিটা আবারও গ্রামশির ছাত্রছাত্রী হিসেবে খুব বেশি পাত্তা দেওয়ারও নেই, যেহেতু ওই যে অপটিমিজম অফ দ্য উইল, পরিশেষে ইচ্ছার যে আশাবাদ, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে ক্যাম্পাসে এই ধরনের উদ্যোক্তাদের নিমন্ত্রণে সামিল হওয়া পরিশেষে বড় কোনো লক্ষ্যর জন্য জরুরি না। এই ছোট একটা সময়ে পরস্পরের সাথে সম্পৃক্ত হওয়া, কানেক্ট করা, সেজন্যও জরুরি। তো আমরা এখানে যে 4 জন বসছি বা সামনে যে 4 জন বসছি, আমাদের 2 সমতট নয় আসলে, এটা একেবারেই ঘটনাচক্রীয় যারা এখানে বসছি। এবং এটাও খুব বিনয়ের সাথে বলার অবকাশ আছে যে যদিও শাখাওয়াত মানবেন না, মানেননি কিছুক্ষণ আগে বিনয়বশত, গ্রামশিকে কন্টেন্ট বিচারে চিন্তা করলে তিনি অত্যন্ত প্রাজ্ঞজন। তিনি আজকে আছেনও, আপনাদের সামনে বলবেন। আমি বক্তা হিসেবে 2, 3, 4টা বিষয়ের উপর আলোকপাত করব। বলা যেতে পারে 2টো প্রসঙ্গ, 2টো প্রস্তাবনা, তাহলে 4টাই দাঁড়ায়। প্রথম 2টো প্রসঙ্গ হচ্ছে ডিনায়াল, বাংলায় হয়তো বলা যেতে পারে প্রত্যাখ্যান, কিন্তু ভালো শোনায় না। যে ধরনের এড়িয়ে যাওয়া, গা করলাম না, উপেক্ষাকরণ, এই অর্থে যদি বলি ডিনায়াল, 2টো ডিনায়ালের আমি কোনো অগ্রগুরুত্ব বা প্রায়োরিটি বিচারে বলছি না। একটা হচ্ছে প্রথাগত পার্টি লাইনার, আমরা বলি চলতি ভাষায়, প্রথাগত মার্ক্সবাদী দলগুলোতে গ্রামশি নিয়ে যে ডিনায়াল বা এড়িয়ে চলা, এবং বিদ্যাজাগতিক কর্মীদের সাথে ক্ষেত্রে, যাদেরকে অ্যাকাডেমিক্স বলি, তাদের পক্ষেও, তাদের দিক থেকেও গ্রামশিকে এড়িয়ে চলা, এই 2টো প্রবণতা নিয়ে আমার আসলে প্রসঙ্গ। আর যে 2টো বলছিলাম প্রস্তাবনা, সেটা আমি পরে আবার মনে করিয়ে দিয়ে আপনাদেরকে বলবো, যে 2টো প্রস্তাবনাও আমার আছে, ছোট ছোট, খুবই সাহসের সাথে করতে হবে, কিন্তু খুবই বিনয়ের সাথেই বলবো আপনাদেরকে। প্রথম ডিনায়ালটা খুব গুরুত্বপূর্ণ, যদি আবারও বলছিলাম যেটা আমার জন্য এটা অগ্রগুরুত্ব বা সিরিয়াল বা ক্রমিক কিছুই নয়, যে আমি পাশাপাশি বলছি যে অ্যাকাডেমিক্সদের, বিদ্যাজাগতিক কর্মীদের সারা বিশ্বেই গ্রামশিকে নিয়ে ডিনায়াল বা এড়িয়ে চলা আছে, এবং আছে পার্টি লাইনার মার্ক্সবাদীদেরও। এই কারণে আরও বেশি চিত্তাকর্ষক বিষয়টা, যে আপনারা জানেন যে পার্টি লাইনাররা অ্যাকাডেমিক্স নন, অ্যাকাডেমিক্সরা প্রায়শই পার্টি লাইনার নন, হওয়ার আবশ্যকতা নেই। বাংলাদেশে অন্তত কনস্টিটিউশন তা অনুমোদন করে, কিন্তু সে অনুমোদন করার পরে আমরা বড়জোর সরকারি দলের সমর্থক হতে পারি, এবং এর বেশি আমাদের কর্তব্য বোধ হয় না। কিন্তু অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সেটা অনুমোদিতই না, ফলে অ্যাকাডেমিক্সদের পার্টি লাইনার না হওয়ার ন্যায্য কারণ আছে। কিন্তু সেগুলো বাদ দিয়ে বললে, ঠিক যে কারণে, যে অনুপ্রেরণায়, প্রেরণায় মার্ক্সবাদী দলগুলো গ্রামশিকে গ্রাহ্য না করার সিদ্ধান্ত নেন, অগ্রাহ্য করার বা ডিনায়ালে থাকেন, ঠিক ভিন্ন ভিন্ন অনুপ্রেরণা বা প্রেরণা থেকে অ্যাকাডেমিক্সরা নেন। অ্যাকাডেমিক্সরা প্রায়শই নেন, এই প্রবণতাটা আপনাদের সাথে পরিচিত করে, আপনাদের পরিচিত লাগবে, কিন্তু এটা বলবার একটা অনুশীলনের অংশ হিসেবেই মনে হতে পারে আপনাদেরকে জানাচ্ছি। আমি জানানোর দায়িত্ব নেই নাই, আমি শুধু এটাকে একসাথে গোছানোর দায়িত্ব নিয়েছি। অ্যাকাডেমিক্সদের ক্ষেত্রে যেটা প্রায়শই হয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের 1টা 2টো ওই 60-এর দশকের
খুবই রাজনৈতিক উত্তপ্ত ক্যাম্পাস যদি বলি, বা রাজনৈতিকভাবে সেটা ব্র্যান্ডেজ হোক, সেটা ক্যালিফোর্নিয়ার একাংশ হোক, সেটা নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ হোক, যেখানে কিনা মনে করা হয় রাষ্ট্র ব্যবস্থার ক্রিটিক তারা উৎপাদন করবেন লিবারাল আর্টস এবং সোশ্যাল সায়েন্সে, অন্তত এইটা একটা ঘোষিত অঘোষিত লক্ষ্য আছে, বা এই মুহূর্তে কলম্বিয়াতেও। সেখানে গ্রামসি পর্যন্ত পাঠ হয়তো ঠিক আছে, কিন্তু একটা প্রকাশ্য ঘোষণাপত্র হিসেবে গ্রামসিকে আত্মসাৎ করা, গ্রামসিকে আপহোল্ড, সমুন্নত রাখা, সেটার একটা বড় উৎকণ্ঠা, টেনশন হলো গ্রামসির রাজনৈতিক পরিচয়। ফলত অ্যাকাডেমিক্সরা যখন গ্রামসির বিভিন্ন রকমের টুলস, বিভিন্ন রকমের চিন্তাভাবনার ছোট ছোট ডিভাইস ব্যবহার করেন, খুবই গৌরবমণ্ডিতভাবেই ব্যবহার করেন, একই সাথে গ্রামসি যে নিখিল বিশ্ব মানবতা যদি বলা যায় তার মুক্তির একজন লড়িয়েছিলেন, তিনি কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন ইতালীয়, এবং একেবারেই মার্ক্সবাদী ছিলেন। গ্রামসির অনুসারীরাও মার্ক্সবাদী রাজনৈতিক অঙ্গনে। এই সারসত্যগুলোকে প্রায়শই উপেক্ষা করে গ্রামসিকে অধিগ্রহণ করা হয়। ফলে অ্যাকাডেমিক্সদের কাছে গ্রামসির আত্মসাৎকরণ বা গ্রামসিকে গ্রহণ করা তার ওই রাজনৈতিক লেগেসি উপেক্ষা করে প্রধানত। যদি আমরা পাশাপাশি আবার দেখি যে মার্ক্সবাদী দলগুলো বাংলাদেশে অন্তত দীর্ঘকাল গ্রামসিকে প্রায় ভাসুরের মতো নাম উচ্চারণ না করে থেকেছেন। এখনও যতটুকু যা আপনাদের লক্ষ্য করেন সেটা আরও বেশি মার্জিনাল হতে থাকা মার্ক্সবাদী দলগুলোর বৈশিষ্ট্য, এবং সেখানেও বাংলাদেশের অ্যাকাডেমিক্স লোকদের গুরুত্বপূর্ণ অবদান আছে গত 2-2.5 দশক ধরে। সাখাওয়াত যেভাবেই দেখুন, খোদ তার গ্রন্থটি পর্যন্ত একটা কারণ যে একটা প্রেশার তৈরি হয়েছিল, চাপ তৈরি হয়েছিল পার্টিতে, যারা পলিট ব্যুরোর মেম্বার, যারা কিনা বিভিন্ন সময় অ্যাকাডেমিক্সদের সাথে মিশতে হয়, যদি অ্যাকাডেমিক্স নাও হয় পলিমিক্সে যেতে হয়, বিভিন্ন জায়গাতে সেমিনার ফোরামে তাদের পরস্পর দেখা হয়। এই চাপগুলো গত 10, 15, 20 বছরে মার্ক্সবাদী পলিটিক্যাল পার্টিগুলোর অপেক্ষাকৃত বেশি গ্রামসি নাম শুনতে অভ্যস্ত হওয়া বা সহ্য করা, সেটা বেড়েছে। পার্টি লাইনারদের গ্রামসিকে নিয়ে এই ডিনায়ালের সম্ভবত লেগেসি আছে। লেগেসিটাকে দেখতে হবে আমাদের এই উপমহাদেশে বা সারা বিশ্বেই মার্ক্সবাদী দলগুলোর যে বৈশ্বিক রাজনৈতিক কাঠামোর সাথে আবদ্ধ থাকা, বা যেটাকে আমরা বলি লয়াল থাকা, তার সাথে সম্পর্কিত। গ্রামসি যখন প্রথম, তারিখগুলো আমার ভুল হতে পারে, ঠিক ওইভাবে করে আমি আগাই না কখনো, কিন্তু সেটা বিষয় নয়। গ্রামসি যখন নিখিল কমিউনিস্ট কংগ্রেসে মস্কোতে গেছেন, তখনও তিনি শেষ জীবনের মতো ওই পর্যায়ের অসুস্থ নন। তখন খোদ সোভিয়েত ইউনিয়নের মার্ক্সবাদী দলের সাথেও তার তর্কাতর্কি হয়েছে, এবং তর্কাতর্কি হওয়াগুলো জায়গাগুলো কিন্তু সেই জায়গাগুলোই পরবর্তীতে তার যে চিন্তাভাবনা বিকাশে সাহায্যও করেছে। আরও সহজ করে বলতে গেলে, গ্রামসি যেভাবে জগৎ সংসারকে দেখতেন তা প্রায়শই মস্কো কেন্দ্রিক মার্ক্সবাদী দলগুলো দেখে সারতে পারেন নাই। পক্ষান্তরে আমাদের মতো রাষ্ট্রগুলোতে মার্ক্সবাদী দলগুলো যেভাবে মস্কো কেন্দ্রিক ছিলেন, এখানে বলা উচিত আমরা ভাবার সময় ভাবি আদর্শ বলতে থাকি, কিন্তু এগুলোকে দেখতে হবে ডিপ্লোম্যাটিক সম্পর্ক হিসেবে। প্রায়শই আমরা আদর্শ শব্দটার প্রায়শই যথেচ্ছাচার ব্যবহার করি, যে কখনো ব্যবহার করি মূল্যবোধ অর্থে, কখনো ব্যবহার করি একদমই নর্ম অর্থে, কখনো ব্যবহার করি নৈতিক শাসন অর্থে, কখনো ব্যবহার করি জীবনাদর্শ অর্থে, কখনো ব্যবহার করি একদম মার্ক্সীয় ভাষায় আইডিয়া অর্থে। তাহলে আবার আদর্শবাদের অর্থ হয় আইডিয়ালিজম। তো সেই অর্থে বলতে গেলে এই সংকটগুলো আমাদের এখানে আছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো, যদি বিভিন্ন রকমের মার্ক্সবাদী দল ডিপ্লোম্যাটিক দিক থেকে মস্কো কেন্দ্রিক কমিউনিস্ট পার্টির আনুগত্য বা লয়ালটি বোধ করেন, তাহলে মস্কো যে সকল চিন্তা খারিজ করেছে সেই সকল চিন্তার স্থানীয় আমদানি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। একই তো গ্রামসি আন্তর্জাতিক ভাষায় অনুদিত হয়েছেন। ইতালীয় ভাষাকে বা গ্রামসির চর্চিত ভাষাকে খাটো করার জন্য বলছি না, আমাদের হাতে গ্রামসি সুলভ হলেন কিন্তু একদম গ্লোবালি 73-এর পরে, যখন তার প্রিজন নোটবুকস ইংরেজিতে অনুবাদ হলো, এবং সেটা একটা ব্যাপক, আপনারা জানেন, বহুল বিকৃত, মানে সোল্ড একটা বই। একাডেমিক জগতে বা চিন্তার জগতে খুব অল্প বই এই পর্যায়ের ভাষায় অনুদিত হয়েছে এবং এই পর্যায়ের পঠিত। তো সেই অর্থে বলতে গেলে গ্রামসির আন্তর্জাতিক পাঠক তৈরি হওয়া, মানে ইউরোপের কিছু কাছাকাছি ভাষার লোকদের বাদ দিলে, অনেক সময় লেগেছে। দ্বিতীয়ত, গ্রামসি নিজেও যখন তর্কগুলো করেছেন, তখন ইউরোপের অন্যান্য কমিউনিস্ট পার্টিও ঠিক গ্রামসীয় রাস্তায়
তাদের কার্যক্রম সাজান নাই। ফলে বাংলাদেশের অন্তত গ্রামসির যদি পার্টি লাইনার যারা পার্টিভুক্ত মার্ক্সবাদী তাদের এই উপেক্ষাকরণ বা ডিনায়ালকে যদি পাঠ করতে চাই, তাহলে দেখার দরকার বোধ হয় কোনটিকে মস্কো অনুমোদন করে নাই, সেই দিক থেকে দেখা দরকার আছে। তাহলে দেখেন, আমি যেটা গোড়াতে বলছিলাম যে বিদ্যাজাগতিক কর্মীদের ডিনায়াল আর মার্ক্সবাদী পার্টি সমূহের কর্মীদের ডিনায়াল এক ক্যারেক্টারের নয়। এক পক্ষের দাবি হচ্ছে গ্রামসি যথেষ্ট সক্ষম মার্ক্সবাদী বিপ্লবী নন, তিনি বিপ্লবের ভুল রাস্তায় নিয়ে যেতে পারেন। পার্টি লাইনার মার্ক্সদের এই আশঙ্কা। অ্যাকাডেমিক্সদের আশঙ্কা গ্রামসি তার পাঠকদেরকে রাজনৈতিক বানিয়ে ফেলতে পারেন, ফলে তাকে যতটা পারা যায় একাডেমিক বলয়ে রাখা হোক। তাহলে সেজন্যই বলছিলাম যে এই দুই পক্ষের ডিনায়ালের উৎকণ্ঠা বা টেনশন এক নয়। এক পক্ষ হচ্ছে যে সহি বিপ্লবের রাস্তায় গ্রামসি অন্তরায় হতে পারেন, খুব সরল করে স্থূল করে বললে। আরেক পক্ষের টেনশন হচ্ছে গ্রামসির পাঠকরা রাজনৈতিক হয়ে পড়তে পারে। ফলে তাদের এই যে সকল আপনার ওই যে বিভিন্ন পরিষদ করা, বিশ্ববিদ্যালয় মাস্টাররা পরিশোধ করছেন, মোড়া নিয়ে বসছেন, জাতীয়তাবাদী আপনার গিমিক তৈরি করছেন, সেগুলো পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি যদি পলিটিক্যাল তার ছাত্রছাত্রীরা হয়ে পড়েন, তাহলে গ্রামসি বিপজ্জনক হিসেবে আবির্ভূত হন। গ্রামসি একাডেমিক সেলিব্রেশনের একটা আইকন, কিন্তু মূলগতভাবে যে গ্রামসি পলিটিক্যাল একেবারেই রাজনৈতিক লড়াইয়ের কর্মী, তাকে আপনার উপেক্ষা করা এই অর্থে একাডেমিকভাবে তিনি নিরাপদ। দুটো একেবারেই ভিন্ন প্রেষণা। সহি বিপ্লবের ধারণা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কারণ প্রথমত আমি একটা কেরানির চাকরি করি, সেই কারণে আমার আগ্রহ নেই। কারণ এইখানে বসে এগুলো ডিভাইস বানানো আমাদের কাজ নয়, সেই জন্য এটা কোনো অসম্মান থেকে বলা নয়। ফলে আমাদের কাজ বড়জোর কিছু জিনিস পড়া, কিছু জিনিস বুঝতে চেষ্টা করা এবং তার মধ্যেকার সম্পর্ক আবিষ্কার করা। সেখান থেকেই আমি দেখতে পাই যে এই দুটো উৎকণ্ঠা যদিও ভীষণ রকমের ভিন্ন, কিন্তু দুটো উৎকণ্ঠা বাংলাদেশে এসে অন্তত মার্জ করেছে। তা হলো, ধরুন এখানে যে চারজন বসছি, কম বেশি প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশে কার্যকরী যারা লড়াই সংগ্রামে জড়িত, যাদেরকে চলতি ভাষায় আপনারা বামপন্থী দল বলেন, কম বেশি তাদের সাথে যোগাযোগ আছে। সেটা কখনো মঞ্চের এদিকে হোক, ওদিকে হোক, বৃহত্তরভাবে সাপোর্ট করে হোক, কিংবা কোনো একটা এজমালি সম্পত্তিকে যেভাবে রাষ্ট্র দখল করতে যাচ্ছে তেল গ্যাস নিয়ে হোক, অন্যান্যভাবে হোক, আর পার্টি লাইনের একেবারেই আপনার পার্টির সদস্যপদ থেকে হোক। আমাদের অনেকেরই কৈশোর কেটেছে একেবারেই পার্টি করে, নাসিম আক্তারের কেটেছে, ইনে বয়ে, শাখাওয়াতের কেটেছে, আমার কেটেছে বাম দলগুলো করে। তো ফলে আমরা কিন্তু শুধু একাডেমিক জগতে নই। তাহলে আমাদের যখন কিনা যে সকল জায়গাতে আপনারা যেটাকে বলেন কমন স্পেস, যে সকল জায়গাতে আমাদের দেখা হচ্ছে কখনো বিদ্যাজাগতিক কর্মীদের সাথে, কখনো রাজনৈতিক কর্মীদের সাথে, উভয় পক্ষের টেনশনই নিশ্চিত করতে পেরেছে যে গ্রামসি কিছুতেই খণ্ডীকৃত হওয়া ছাড়া পঠিত নন। হয় তিনি একাডেমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল থিওরিস্ট, প্রায় গ্রামসি তাহলে একাডেমিতে রিডিউসড হয়েছেন প্রায় একজন ক্রিটিক্যাল থিওরিস্ট হিসেবে, আর পার্টিতে রিডিউসড হয়েছেন প্রায় বিপদগামী বিপ্লবী হিসেবে। তো এইটা বলার ক্ষেত্রে খুব সরল হলো, সেটা সেই কারণে এতগুলো কথা বলে নিলাম। কিন্তু পরিশেষে একজন দুজন কর্মী প্রায় লাগাতার লেগে থাকা ছাড়া এবং বাংলাদেশের মার্ক্সবাদী দলগুলো আরও হৃতবল হওয়া ছাড়া গ্রামসির দিকে সযত্নে তাকানোর কোনো অভ্যাসই তৈরি হয়নি, এখনও হয়নি। কিন্তু এখন যেহেতু আপনারাও জানেন, মার্ক্সবাদী দলগুলো এমনকি 2 দশক আগের থেকেও হৃতবল। ক্যাম্পাসগুলোতে প্রায় আপনার মুখ্যধারার জাতীয়তাবাদী দলগুলোর প্রায় মকিংয়ের মধ্যে পড়ে গেছে। 2 দশক আগেও বাম দল করা ছেলেমেয়েরা ঠিক মকিংয়ে পড়তেন না, তারা টিজিংয়ে পড়তেন। তারা নানান রকমের সামলাতে হতো। তারা ছিলেন মাইনরিটি, কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট হিসেবে বিবেচিত হতেন। আপনারা নিজেরা ক্যাম্পাস কালচারটা জানেন, এটা এক্সক্লুসিভলি মধ্যবিত্ত কালচার। তার মধ্যেও এই মুহূর্তে বাম দল করার মানে কষ্ট কতখানি, কষ্ট তো বটেই, কষ্ট কতখানি, মানে কতখানিভাবে আপনার রিডিকুল হতে হয়, তামাশার শিকার হতে হয়, সেই রকম একটা বাস্তবতাতে কেন্দ্রীয় পার্টিগুলোও পড়েছে। ফলে ঠিক একই রকম দাম্ভিকভাবে গ্রামসি হন কিংবা আলথাসার হন, কাউকে আর খারিজ না করার একটা রাস্তা হয়তো তারা নিয়েছেন, কিন্তু সেটা কিছুতেই পার্টির কর্মকাণ্ডের নিয়ামক নয়। সেটা হচ্ছে শুনবার ক্ষেত্রে আগের থেকে অপেক্ষাকৃত নম্রতা অবলম্বন করেছে, যে আপনি গ্রামসির কথা বলতে চান, আচ্ছা বলেন। তো এই স্পেস কিন্তু 80 দশকেও ছিল না। গ্রামসি প্রায় ফ্রন্টলাইন পার্টি পলিটিক্সে প্রায় অনুপ্রবেশযোগ্য নাম ছিলেন, অনুপ্রবেশযোগ্য নাম নয়। এই ডিনায়ালগুলো সম্ভবত তার বলাই বাহুল্য, তার শক্তিমত্তারই দলিল। আমি এই ডিনায়াল দুটো আপনাদের সামনে রাখার কারণ হলো যে
কারো নাম উচ্চারণ না করেই সেটা ভালো দেখায় না বলে আমি বলছি বরং যে দেখুন ঢাকাতে খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা ঘটেছে। যেমন একেবারে যারা পড়াশোনার জগৎ থেকে গেছেন আপনাদের মনে পড়বে যে এই ক্যাম্পাসের ছাত্র ছিলেন একসময় আসফার হোসেন, শিক্ষক ছিলেন, তরুণ শিক্ষক হিসেবে তিনি বাইরে পড়তে যান। ওর থিসিসের খুব গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন গ্রামসীয় চিন্তা থেকে তৈরি হয়েছে। তো একজন একাডেমিক কর্মচারী হিসেবে আসফার মতো যারা গ্রামসীকে আত্মস্থ করে তাদের অভিসন্দর্ভ রচনা করছেন, আর্গুমেন্ট সাজাচ্ছেন, তাদেরকে দিকে তাকাতেই হবে। এবং আসফারের নাম নিতে পারলাম কারণ তিনি হচ্ছেন বিরল সেই একাডেমিক্সদের একজন যিনি অফ ক্যাম্পাস, অন ক্লাসরুম, অফ ক্লাসরুম লাগাতার গ্রামসী চিন্তা আপহোল্ড করেন। আমি গ্রামসীর তত্ত্ব আলাদা করে ইচ্ছে করেই বলছি না, চিন্তাই বলছি। গ্রামসীর চিন্তা লাগাতার সমুন্নত রাখেন। এই যে অভিসন্দর্ভের বাইরেও একজন দুজন স্কলারকে পাওয়া যাচ্ছে যারা গ্রামসীর চিন্তাকে লাগাতার সমুন্নত রাখেন, সেইটা কিন্তু পরিসংখ্যানিক দিক থেকে খুব চিন্তা করার মতো। এমন নয় যে থিসিসে কেবলমাত্র আসফার গ্রামসীকে ব্যবহার করেছেন। আসফারের কাছাকাছি প্রজন্মের বহু লোক আছেন যারা গ্রামসীকে আর্গুমেন্ট সাজানোর জন্য ব্যবহার করবেন থিসিসে, কিন্তু পাবলিক বক্তৃতা দেওয়ার সময় এমন দু চারজন তাত্ত্বিকের নাম বলবেন যাদের পলিটিক্যাল লেগাসি বিপজ্জনক নয়। তা তিনি লাকাই হন আর দেরিদাই হন। তো সেটা যে করবেন সেটার কারণ হচ্ছে তিনি অডিয়েন্সের কাছে কিছুতেই অডিয়েন্সের যে লয়ালটির যে বোধ, সেই লয়ালটির বোধ থেকে দূরে সরতে যেতে চান না। তিনি লাগাতার গ্রামসী ব্যবহার করলে তার লাগাতার জাতীয়তাবাদী সংক্ষোভ আর দাঁড়ায় না, তার লাগাতার অন্য জাতির ব্যাপারে উন্নাসিকতা মানে পায় না, কোনো লজিক পায় না। ফলে এই যে আপনার যদি বলি এই প্রিটেনশিয়াস জ্ঞানচর্চা আছে, প্রচুর থিসিস বের করা সম্ভব যেখানে গ্রামসী, ওইটা বললাম, গ্রামসী রিডিউসড ইনটু এ ক্রিটিক্যাল থিওরিস্ট। গ্রামসীর এই চিন্তাটা লাগবে, এবং জানেনও কতগুলো ব্যবহার করা হয়, খুবই জনপ্রিয় একাডেমিতে। তার হেজেমনির ধারণা, তার প্র্যাকসিসের ধারণা, তার পপুলার কালচারের ধারণা, এই তিনটা একেবারে, এবং সিভিল সোসাইটির ধারণা, এইগুলো সব, এবং এগুলো সব আন্তঃসম্পর্কিত। এগুলো একেবারেই একাডেমিতে একেবারে অ্যাক্রস দ্য গ্লোব, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জনপ্রিয়। বস্টন থেকে শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এগুলো নিয়ে ভাবেন যদি সমাজবিজ্ঞান চালু করতে হয়, তার যদি লিবারেল আর্টস পড়াশোনা করতে হয়। কিন্তু তারা ওই পর্যায়ের দায়িত্ব বোধ করবেন না যেখানে গ্রামসীকে সমুন্নত রাখতে হয় একজন বিপ্লবের রূপকার হিসেবে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, পলিটিক্যাল কর্মী হিসেবে। পার্টি বিষয়ে বরং আরও দায়িত্ব নিয়ে উদাহরণ দিতে চাইতাম যদি আমি আমার ওই অর্থে রাজনৈতিক জীবন কন্টিনিউ করতাম। আপনারা কেউ কেউ জানেন যে আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এবং কেউ কেউ এটাও জানেন যে আমি পরবর্তীতে আর মুখ্য কি যেন বলা হয় প্যারেন্ট অর্গানাইজেশনের সদস্যপদ গ্রহণ করি নাই। আমার 95-তে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার কথা ছিল। এখন আমি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও তাদের সকল মিত্রদেরই মিত্র থাকবার সাজবার ভান করে চলি, কিন্তু বাস্তবে আমি আসলে আমার জন্য সুবিধাজনক লাগে নাই মাস্টার হিসেবে, সমাজবিজ্ঞানের মাস্টার হিসেবে। সেটারও কিছু কারণ আছে, ওইটুকু বরং একটা টিকা হিসেবে বলে আজকে আলোচ্য বিষয় না। আমি ততক্ষণে আপনাদের মনে পড়বে যে যখন আমি এখানে মাস্টারিতে জয়েন করি তখনও আমাদের বাংলাদেশে মোড অফ প্রোডাকশনের ডিবেট চলছেই। অজয় রায়রা একরকমভাবে বলেন, বিকে জাহাঙ্গীর আরেকটা জায়গায় পজিশন নিয়েছিলেন, এবং পার্টিতে তখন বিভিন্ন পার্টিতেই, শুধুমাত্র কমিউনিস্ট পার্টির কথা বলছি না, বিভিন্ন পার্টিতেই কথায় কথায় শোকজ দেওয়ার একটা ভালো রকমের চর্চা ছিল। তো আপনি যখন পদার্থবিজ্ঞান বা গণিত পড়াবেন তখন হয়তো ম্যাটার করতে নাও পারতে পারে যে বাংলাদেশের ওই যে কথিত মুড অফ প্রোডাকশনের হালচাল কী, কিন্তু আপনি যখন সমাজবিজ্ঞান পড়াবেন, নাসিম পড়ান সরকার ও রাজনীতি, বৃহত্তর অর্থে রাষ্ট্রবিজ্ঞান, মাসরুর পড়ান ইংরেজি সাহিত্য, কিংবা দরকার পড়লে তুলনামূলক সাহিত্য, আমি পড়াই নৃবিজ্ঞান, তো আপনারা জানেন যে এই জায়গাগুলোতে, এই তর্কগুলো থেকে তো নিষ্পত্তির কোনো রাস্তা নেই। এবং এখানে প্রায় কিছুই যা কিনা অর্গানাইজেশনের সাথে মেলে না, তা কিছু পদক্ষেপ ফেলা মাত্রই কিন্তু আপনি শোকজ খাবেন। তো এইরকম মাথার উপরে একটা খাড়া নিয়ে একটা পার্টির পূর্ণ সদস্যপদ নেওয়া যায় কিনা? আপনি সারাক্ষণ কি শোকজের জবাব দেবেন,
নাকি আপনি সমাজবিজ্ঞান চর্চা করবেন। এইটা একটা টেনশন ছিল, অল্প বয়সও ছিল, 20-21 বছর আগের কথা। আমি সিদ্ধান্ত নিই, যদিও কিনা তার আগের বছর আমি 3 বছর আগে আমি জাকসুতে সরকারি ছাত্র সংগঠনের এগেনস্টে জিতেছিলাম। এটা ক্যাম্পাস পলিটিক্যাল জীবনে খুব গুরুত্বপূর্ণ অর্থ বহন করে বাম দলের কর্মী হিসেবে। তো এটা ছিল আমার ব্যক্তিগত একটা টিকা, যে কী পরিস্থিতিতে আমি আর সিদ্ধান্ত নিই যে আমি মূল পার্টি বা প্যারেন্ট অর্গানাইজেশনের সদস্যপদ নেব না। তো ওই ছিল সিদ্ধান্ত। ফলে ওরকম একটা উদাহরণ দেওয়ার জন্য ভালো হতো যদি আমি এখনও সক্রিয় রাজনৈতিক দলের সদস্য হতাম। ওই ধরনের আমি ঢুকবো না, কিন্তু আপনারা কম বেশি প্রবণতাটি জানেন বা জেনে থাকবেন, এখন থেকে আরও মেলাতেও পারবেন যে পার্টি লাইনের যারা কাজ করেন, সিংহভাগ পলিসি নির্মাতা, পলিট ব্যুরোর মেম্বার, যারা গ্রন্থ ইত্যাদি উৎপাদন করেন, তাদের রেফারেন্স পয়েন্ট ঘুরে ফিরে বারংবার সেই সকল প্রকাশনা যেগুলো ইতোমধ্যেই প্রগতি থেকে আপনারা জানেন। কিন্তু এরপরে অন্যান্য ভাষায় যে সকল মার্ক্সবাদীরা কাজ করেছেন, দু একটা বিরল ব্যতিক্রম আছে, সেটাও বলা দরকার। বিপ্লবের নায়ক হিসেবে কাস্ট্রো প্রচুর উল্লেখিত, এবং সেটা বাংলাদেশে চর্চা আছে, বিশেষ করে শেষ কয়েক বছরে তো দেখলেনি যখন তিনি আর নেই। কিন্তু গড়ে অন্যান্য দেশের, গড়েই শুধু গ্রামসি বলে না, অন্যান্য দেশের যে কমিউনিস্ট লিডারদের চিন্তাভাবনা গড়ে পার্টির ভিতরে খুব বেশি নয়, আপনার আকাঙ্ক্ষিত নয়। আমি বলেছিলাম যে আপনাদের এই দুটো প্রবণতা নিয়ে, যে দুটো প্রবণতার কোনো অগ্রগুরুত্ব নেই বলা ছাড়াও, আমার প্রস্তাবনা থাকবে দুটো। একটা প্রস্তাবনা আজকের নিয়ে, আপনাদের যে অনুষ্ঠানের যে শিরোনাম তা নিয়ে। গ্রামসির তত্ত্ব আমার জন্য খুব আরামদায়ক একটা ভাষামালা বা ফ্রেজ নয়, কতকগুলো কারণে। সেটার সাথেও ওই যে অ্যাকাডেমিক্সদের যে রিডাকশন বা পর্যবেক্ষণ কিংবা উপেক্ষা, ডিনায়াল, সেটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এরকম যে, খেয়াল করে দেখবেন যে যখনই আমাদের চলতি ভাষা ইংরেজিতেও থিওরি বা থট বলা হয়, বাংলাতেও তত্ত্ব বা ভাবনা বলা হয়, আমি যদিও চিন্তা ব্যবহার করছি তার, সেটাও খুব বেশি ভিন্ন কিছু না, তখনই একটা স্থবির স্ট্যাটিক প্যাকেজ মনে হয়, যে প্যাকেজ থেকে আপনি নিয়ে আসতে পারেন জিনিসপত্র এবং দরকার মতো আপনার থিসিসে কিংবা পার্টি লিফলেটে ব্যবহার করতে পারেন। মানে তত্ত্ব প্রায় উদ্ধৃতি দেওয়া যায় এমন এক ভাণ্ডার। তত্ত্ব যখন উদ্ধৃতি দেওয়া যায় এমন এক ভাণ্ডার, তখন তত্ত্বের প্রথম যেটা মিস হয়, যেটা গ্রামসি সারা জীবন আকাঙ্ক্ষা করেছেন, তা হচ্ছে সক্রিয়তা, ক্রিয়া, প্র্যাকসিস। তো সেই কারণেই, যেহেতু আপনি খেয়াল করে দেখেন আপনারা যে যত বেশি আর্কাইভাল সভ্যতা দাঁড়াচ্ছে, এখন তো একেবারেই চতুর্দিকে ডেটা, আমরা প্রায় যে কোনো শাস্ত্রে এই সংকটগুলো দিয়ে আমাদের ক্লাসরুমের বাইরে কথা হয়, নাসিমের সাথে তো হয়ই, যে থিওরি যখন কেউ থিসিস লিখতে যান তখন তার একটা ফ্রেমওয়ার্ক বানানোর জন্য দরকার পড়ে, যখন ওই যে বললাম যখন পার্টি লিফলেট হয় তখন কোটেশনের জন্য দরকার পড়ে, অ্যাকাডেমিক্সরাও কোটেশন দেন প্রচুর। কিন্তু তত্ত্বের কোথাও না কোথাও আমাদের ইমাজিনেশনের ভিতরেই তত্ত্বের প্রায় একটা স্ট্যাটিক চেহারা আছে, যে তত্ত্বগুলো ওখানে থরে থরে সাজানো থাকবে প্রায় আপনার লাইব্রেরির বইয়ের মতো, আপনি ওগুলো নিয়ে নিয়ে কখনো কখনো ব্যবহার করবেন। এই যে ভিজুয়ালটা অন্তত আমাকে আক্রান্ত করে, সেখান থেকেও মনে হয় যে সক্রিয়তা এবং চিন্তা এবং সক্রিয়তার এই যে ডায়ালেকটিক্যাল সম্পর্ক ভীষণ সংমিশ্রিত, ভীষণ মিথস্ক্রিয়া সম্পন্ন, এইখানেই আসলে গ্রামসি ছিলেন। গ্রামসির জন্য তার তত্ত্ব হতে পারে একটা বিনম্র প্রস্তাব মাত্র, বড় জোর কীভাবে কাজ করবেন তার দলিল। মানে কিভাবে কাজ করবেন তার জন্য আপনার কনসেপচুয়ালাইজ করতে হয়, কিভাবে আপনি পা ফেলবেন তার জন্য আপনার স্ট্র্যাটেজাইজ করতে হয়, কিভাবে আপনি এ যাবৎকাল বিদ্যমান পরিস্থিতিকে বিচার করবেন, একেবারেই ক্রিটিক অর্থে বলছি, বিচার করবেন, তার জন্য আপনার কনসেপচুয়ালাইজেশন দরকার পড়বে। তো তার মানে হচ্ছে আপনার পরের পদক্ষেপই আপনার এই মুহূর্তে বিদ্যমান বাস্তবতার একটা সুনিপুণ দলিল তৈরি করার প্রয়োজন পড়ে। ফলে যিনি পদক্ষেপ ফেলেন নিরন্তর, পরের পয়ে যান, তার জন্য কিন্তু কোনো চিন্তাই স্ট্যাটিক হওয়ার সুযোগই নেই। ফলে আমরা যখন, যারা অতৎপর লোকজন, ওই অর্থে বলছি, আমরা অতৎপর লোকজন যখন তত্ত্ব শব্দটা উচ্চারণ করি বা তত্ত্ব কনসেপ্টের আদলে কাউকে ঢোকাই, কাউকে অন্তর্ভুক্ত করি, তখন ওই বিপদটা আমি দেখতে পাই, যে আমরা অতৎপর লোকজন মাঝে মাঝে তাক থেকে নামাতে পারবো এবং মাঝে মাঝে কোট করে ফেলতে পারবো, এগুলো হচ্ছে তত্ত্ব। আপনারা আমার সংকটটাকে ধরতে পারছেন? এই সংকটটাতে কিন্তু আমি নিপতিত, যে কারোরই যখন আমরা থিওরি বলি,
সন্দেহ নেই কোনো যে শাস্ত্রীয়ভাবে আমরা প্রচুর ভুল জায়গাতেও হয়তো বলি, সেগুলোর মধ্যে আমি ঢুকছি না, কোনটাকে থিওরি বলা যাবে আর যাবে না। এটা ফিজিক্স নয় যে এটা নিয়ে তর্ক করতে হবে আমাদের। কিন্তু আমি বলতে চাচ্ছি যে চিন্তা ও তত্ত্বের এই দুনিয়া সাথে আমাদের অতৎপর লোকদের সাধারণ যোগাযোগে তত্ত্ব ভাবনাটা বা তত্ত্ব পরিভাষাটা উচ্চারণের সাথে সাথেই আমি যে দৃশ্য দেখতে পাই তা হলো এই থরে থরে সাজানো মৃত লোকদের সেই সকল বাণী মণ্ডলী যার থেকে আমি মাঝে মাঝে টেনে টেনে উদ্ধৃত করতে পারবো। এই সংকটটা এড়ানোর জন্যই আমার কাছে মনে হয় যে অন্তত গ্রামসির ক্ষেত্রে তার কাজের ধরনের কারণেই এটা ওই অর্থে একেবারেই স্ট্যাটিক তত্ত্ব নয়। গ্রামসি ক্ষেত্রে আরও বেশি বোঝা জরুরি যে আমাদের ভাষার ক্ষেত্রেও দেখতে পারা যে কী দিয়ে, আমি নিশ্চিত নই যে কী দিয়ে বললে তার ভাবনা চিন্তাকে বলা যায়। তাহলে একটা অবশ্যই প্র্যাকসিস, যেটা তিনি নিজেই ব্যবহার করতেন, এবং প্র্যাকসিস কী সে ব্যাপারেও যথেষ্ট ধরেন স্পষ্ট হওয়া খুব মুশকিল। এমন একটা সময়, আমি মাস্টার হিসেবে যদি বলি, এমন একটা সময় যেখানে আপনারা জানেন এখানে ঘটনাচক্রে অনেকেই শিক্ষার্থী বসছেন, মেহরবানি করে আমাকে এটা মাস্টার সুলভ জায়গা থেকে নিয়েন না, যেখানে কিনা সিংহভাগ শিক্ষার্থী প্রথম জিজ্ঞাসা থাকে, মুখে যদি নাও থাকে মাথায় থাকে, এইটা কোন টপিক এবং এই টপিক থেকে কি প্রশ্ন হতে পারে, এইটা কোন টপিক এবং এই টপিক থেকে কী প্রশ্ন হতে পারে। তখন কিন্তু শিক্ষক হিসেবে আপনি যত দক্ষ হন এবং যত সুবক্তা হন এবং যতই আপনি টেম্পারমেন্ট বা মেজাজ মর্জির দিক থেকে নিস্তরঙ্গ হন, শান্ত হন, কিচ্ছু আসে যায় না। আপনার এই উৎকণ্ঠা আপনার চোখে বেরোবে, আর আপনার এই উৎকণ্ঠা যে কোনো বক্তাকে পেরেশান করে ছাড়বে। আপনি আর ইলাস্ট্রেট করতে পারবেন না পয়েন্ট। আপনার সারাক্ষণই মনে হবে যে এরা হচ্ছে টপিক এবং তার থেকে সম্ভাব্য প্রশ্ন, আর আপনি তা সরবরাহ করতে পারছেন না। আপনি একটি আলাপকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই চাপ সমেত কিন্তু একাধিক মাস্টারের কাজ করতে হয়। ঘটনাচক্রে শাখাওয়াত পড়াতেন, উনিও জানেন এই টেনশনটার সাথে পরিচিত বোধ হয়। যখন এরকম পরিস্থিতিতে হয় তখন প্রত্যেকটা ডেলিভারেবল, প্রত্যেকটা এই প্রদত্ত ভাষণ প্রায় আপনার লগ বুকে ফেলার মতো। এটাকে অমুক তারিখের বক্তৃতায় ফেলা যাবে এবং তাতে করে তমুক তারিখের সেই প্রশ্নের উত্তর করা যাবে। যখন সম্পর্কগুলো এতটাই আপনার স্ট্রাকচার্ড, তখন আরও বেশি গুরুত্বপূর্ণ যে কীভাবে চিন্তা ভীষণ সাংঘর্ষিক এবং একই সাথে মিথস্ক্রিয়াময় এবং তা তৎপরতা জন্ম দেয়। চিন্তা এবং তৎপরতার এই কমপ্লেক্স এবং ডায়ালেকটিক্যাল সম্পর্ক, আর আমার ধারণা তত্ত্ব দিয়ে বোঝা, তত্ত্ব শব্দটা ধারণ করতে পারে না। চিন্তা এবং তৎপরতার এই সাংঘর্ষিক অথচ সংমিশ্রিত এই ডায়ালেকটিক সম্পর্কটা আর কিছুতেই আমাদের এ যাবৎকাল যেভাবে প্রয়োগকৃত তত্ত্ব বা থিওরি শব্দটা ধারণ করতে পারে না বলে আমার বিবেচনা। সে কারণে বলছিলাম যে সন্দেহটা আমি রাখার পক্ষে যে গ্রামসির ভাবনাচিন্তার জগৎকে আমরা কেবল তত্ত্ব দিয়ে সেরে ফেলতে পারবো কিনা বলা হয়তো আমাদের অপ্রতুল হবে, সেটুকুই শুধু প্রস্তাবনা আকারে রাখা। আমার আরেকটা প্রস্তাব থাকার কথা ছিল, যে আমি বলছিলাম যে দুটো প্রবণতা নিয়ে বলবো আর দুটো আমার দিক থেকে বিনম্র প্রস্তাব থাকবে। সেই প্রস্তাবটি হলো গ্রামসির পপুলার বিষয়। এটা খুব জরুরি মনে হয় আমার কাছে, অন্তত এই কারণেও যে গ্রামসি যখন কাজ করেছেন তখন বলাই বাহুল্য, অন্যান্য মার্ক্সবাদীরা আমাদের বলেছেন এটা নাম দেওয়া যেতে পারে সংস্কৃতির কারখানা, কালচারাল ইন্ডাস্ট্রি। গ্রামসি যখন কাজ করেছেন তখন কালচার ইন্ডাস্ট্রির কোনো রকম অপটিমাম বিকাশ লক্ষ্য করা সম্ভব হয় নাই। তিনি কাজ করেছিলেন তখন সিনেমা চলে, তিনি লোক সংস্কৃতির উপর ভীষণ আগ্রহী ছিলেন, যদি লোক বলা যায়। তিনি সিসিলির শ্রমিক শ্রেণীর প্রাত্যহিক জীবনের অভিব্যক্তিগুলোতে মনোযোগী ছিলেন। যেভাবেই বলেন না কেন আপনি, যেভাবে আপনি দেখেন না কেন, আধুনিক সংস্কৃতির কারখানার বিশ্বব্যাপী এই সক্ষমতার সাথে গ্রামসি পরিচিত ছিলেন না বলেই পপুলারের মানে গ্রামসীয় অর্থোডক্স চিন্তকদের কাছে যা তা এই মুহূর্তের সংস্কৃতির কারখানার বাধ্য সেবনকারীদের নাও হতে পারে। ধরুন আমরা এরকম একটা সিচুয়েশনের কথা বলছি যেখানে পপুলার বানানো হয়, মানে ম্যানিপুলেট করা হয়, কারিগরি আছে, পপুলার বানানো যায়। আপনাদের যেমনই লাগুক না কেন, এই রুমে যারা বসছেন তাদের সিংহভাগই হয়তো হিরো আলমকে হয়তো মক করেন, তামাশা করেন, মানে যেটাকে আমরা বলি পচানো। কিন্তু আপনাদের এই পচানিতে আমার খুব আগ্রহ নেই তাকে পচানোর, কিন্তু আপনাদের এই পচানিতে তিনি কিন্তু কম জনপ্রিয় হন না। এই ব্যবস্থাতে আপনাদের ভাষায় একজন বিশ্ববেহায়া, আপনাদেরটাকে লিটারেলি নিয়েন না, আমি এখানে আছি আর কি, ওখানে নেমেই বিশ্ববেহায়া এরশাদ তার মধ্য 80তেও গোলাপ ফুল এখানে গুঁজে
পার্লামেন্টে গিয়ে বসেন। লোকজন এটাও বলতে চান যে উনি প্রেম করেন, আমার কোনোই আপত্তি নেই, আমি প্রেমিক লোকদের পছন্দ করি, কিন্তু আমি বলছি ইনি পার্লামেন্টে বসেন, সেটা খুব গুরুত্বপূর্ণ পলিটিক্সের জন্য, তাই তো? তাহলে আপনাদেরই ভাষায়, আমাদেরই ভাষায়, যিনি কিনা রাজাসন হারিয়েছেন আমাদের ভাষায় গণরোষে, তিনি একটি গোলাপ ফুল এখানে লাগিয়ে পার্লামেন্টে বসেন, কিন্তু আপনি একই সাথে মনে করেন তিনি হচ্ছেন বিশ্ববেহায়া। পপুলারের শক্তি পুনর্বিবেচিত হওয়া দরকার। পপুলার কনস্ট্রাক্টেড হয়, এরশাদ ড্যাম পপুলার, আপনি মানেন আর না মানেন, ভালো লাগুক আর না লাগুক। এই যে পপুলার রিকনস্টিটিউট হয়, রিকনফিগার্ড হয়, নতুন করে সাজানো হয়, সন্নিবেশিত হয়, এই পপুলার কনসেপ্ট হিসেবে এবং প্র্যাকটিস হিসেবে এই পপুলারকে কিন্তু গ্রামসীয় যে পপুলার কাউন্টার হেজেমনিক পপুলার, সেই পপুলার নয়। যে পপুলার কাউন্টার হেজেমনিক পপুলার, শাসকের সংস্কৃতি, খুব সরল করে বললে ইলিট সংস্কৃতির ঘাতক, বা অন্তত চাপকাতে পারবে, বা অন্তত এলিট সংস্কৃতির পাটাতনকে নস্যাৎ করে দিতে পারবে, সেই পপুলার কিন্তু এটা নয়। এখানে আপনার মিমিকের মধ্য দিয়েও জনাব আলম আরও সম্প্রচারিত হন, আপনার আমার গালমন্দের মধ্য থেকেও এরশাদ আরও বেশি শক্তিশালী হন, এবং যা কিছুই আপনি সবচেয়ে অপছন্দ করেন যে ঝালমুড়ি, সেই ঝালমুড়ির ব্যানারই আপনার পক্ষে আবৃত্তি করা সম্ভব। কালচার ইন্ডাস্ট্রির এই পর্যায়ের সক্ষম বিকাশের পর পপুলার সততই কাউন্টার হেজেমনিক এই প্রস্তাবনা বা এই সম্ভাবনা একদম পুনর্তদন্তের প্রয়োজন পড়ছে আমাদের। যখন পপুলার বানানোর কারিগর অনেকগুলো, নিজ জাতিক, মানে এখানে জাতি বলতে রাষ্ট্র বোঝাচ্ছি, আন্তর্জাতিক, এখানে আবারও আন্তর্জাতিক বলতে আন্তঃরাষ্ট্রীয় বোঝাচ্ছি, কর্পোরেট গ্রুপ, সেটা আপনারা জানেনই, বিস্তর মিডিয়া, প্রায় দিনে 750 ঘন্টা বা তার তদূর্ধ্ব, কারণ এক একটা চ্যানেল 24 ঘন্টা হলে তাই দাঁড়ায়, তারপর হচ্ছে 24 ঘন্টা নেট, এই সকল যে ডিভাইস, ইন্টারফেস, এর যে পাটাতন, ইন্টারফেসের বাংলাও পাটাতন বললাম, এটা শুধুমাত্র আপনার ইনফ্লেশন বা মহা একটা সম্ভাবনায় তৈরি করে নাই, কেবল আপনাকে পুনঃ পুনঃ পপুলারের মুখোমুখি করছে। দেখুন খেয়াল করে, সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা নিয়ে, আমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে মাথা ব্যথা কম, আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই। আমার যেমন ওবামাকে ভালো লাগতো, ওনাকে হ্যান্ডসাম দেখায় এবং উনি ভালো বলেন। তো একটা লোক ভালো বলেন, এটা শুনতে ধরেন টিভিতে যেহেতু দেখতেই হবে, আমাদের দেশে তো টিভিতে ওবামাকে দেখা ছাড়া মাফ নেই কোনো। তো আপনি সাবেক প্রধানমন্ত্রীকে না দেখতে পারেন, মার্কিন প্রেসিডেন্টকে দেখতে হবে আপনার। তো এরকম একটা জায়গাতে যেখানে সারাক্ষণ তিনি আসেন, যে লোকটা কথা বলতে পারেন, যার রসবোধ আছে, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপেক্ষাকৃত অধিক দৃষ্টিনন্দন, বেশ সহজ। ফলে যারা মনে করছেন, দেখেন কি ঘটছে, যে ট্রাম্প একটা ভাঁড়, আপনারা কি মনে করেন যে এই ভাঁড় ট্রাম্পের ক্ষমতা কিছু কম? যাদের মনে হবে এই প্রথম ভাঁড় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, আপনাদেরকে নিশ্চিত করার জন্য বলছি, ঠিক জুনিয়র বুশের সময় একই কথা বলা হতো। হ্যাঁ, তার নির্বুদ্ধিতা প্রায় জগৎব্যাপী রসিকতা তৈরি করেছিল। একটুও ক্ষমতা কমেনি, তিনি 8 বছর প্রেসিডেন্ট ছিলেন, অনেকগুলো যুদ্ধের উনি সইকারী ছিলেন। আমি সইকারী হিসেবেই দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, দেখার দরকার আছে আমাদের সেটা। আচ্ছা, ঠিক একইভাবে যাদের মনে হবে ইনি ভীষণ ম্যানিপুলেটিভ, খোদ রেগান 81 সালেই 20 বা 22 জন বিচারককে বদলি করেছিলেন। বাংলাদেশের কথা হচ্ছে না, রেগান বাংলাদেশের বিচারকদের বদলি করার জন্য প্রত্যক্ষ কোনো হুকুম দেন নাই, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারকদের বদলি করেছিলেন। যারা, আমি বলতে চাচ্ছি কি, প্রত্যেকটা জিনিসই পপুলারের একটা ঝামেলা হলো, প্রত্যেকটা জিনিসই প্রথমত ইউনিক মনে হয়, অনন্য মনে হয়, এই প্রথম মনে হয়। এটা একটা বিশাল বিপদ চিন্তার জগতে, লেগেসির জগতে, পলিটিক্যাল হিস্ট্রির জগতে। আমি প্রথম যে আশঙ্কার কথা বলছি, যে এমন একটা কালচার ইন্ডাস্ট্রি, সংস্কৃতির কারখানার মধ্যে আমরা বসবাস করি, এবং গ্রামসি করতেন না, সেখানে প্রত্যেকটি জনপ্রিয় ঘটনা, জনপ্রিয় ইভেন্ট মনে হয় এই প্রথম, আচানক, কখনো ঘটেনি। এই চমকানিটা যেটা কিনা রাজনৈতিকভাবে খুব বিপজ্জনক, আমরা প্রতি মুহূর্তে পারপ্লেক্সড হই, চমকে উঠি, এবং মনে হয় যে এটাই প্রথম। আমি সেই কারণে এই উদাহরণগুলো দিয়ে নিলাম, কোনোটাই প্রথম না, এগুলো হয়তো ম্যাগনিটিউড বাড়ছে, কিন্তু এগুলো সবই ঘটছে। এই যে প্রথম মনে করেন, এটা একটা বিশাল রাজনৈতিক বিপর্যয়, যে আপনি চমকে যান মানেই হলো যে আপনি তথ্য প্রবাহের একটা লেগেসি, একটা ইতিহাস পর্যালোচনা করেন না। অন্য কিছু বাদ দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের গণ ইতিহাসের দিকে আপনার নজর নাই, কেবলমাত্র রাষ্ট্রীয় সরকারি ইতিহাসের দিকে, প্রচারণার দিকে আপনার নজর। মার্কিন যুক্তরাষ্ট্রের গণ ইতিহাস খুবই সাংঘর্ষিক, খুবই রাষ্ট্রবিপক্ষীয়। এমনকি যে সপ্তাহে ট্রাম্প জিতছেন, সেই সপ্তাহেও অজস্র মানুষ রাস্তায় আসছেন।
এগুলো হচ্ছে চমকানির বিপদ, যে আপনি গণ আন্দোলনকে মিস করে যেতে পারেন চমকে গেলে। দ্বিতীয় যে সমস্যাটা হয় তা হচ্ছে যা কিছু পপুলার, দেখুন ট্রাম্পের পপুলারিটি কিন্তু এমনকি ক্রিটিকরাও ধারণা করতে পারেন নাই। তারা লক্ষ্য করেন নাই যে মিডিয়াতে আপনি হাজার রকম গালমন্দ করার পরেও ট্রাম্প বিজয়ী হতে পারেন। এটা একটা বড় রাষ্ট্র বলে উদাহরণ আসছে, ট্রাম্প মুখ্য না এখানে। ফলে পপুলারের যে প্রচলিত ধারণা, সে ধারণাগুলো কিন্তু বারবার আমাদের ঘষে দেখার দরকার আছে। আপনাদের মনে পড়বে যে ফারেনহাইট ছবিটার নির্মাতা যিনি, মাইকেল মুর আমেরিকাতে এত জনপ্রিয় নির্মাতা যে মনে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পলিসি বদলে যেতে পারে। মাইকেল মুর এমনকি আমেরিকান রাষ্ট্রের মিথ্যাচার নিয়েও বহু আগে থেকে সোচ্চার, এবং সেগুলো জনপ্রিয় ছবি। মাইকেল মুরের ডকুমেন্টারি আমেরিকাতে বিগ হিট হয়েছে, একদম সিনেমা হলের হিট, আর অনলাইনে তো জানেনি। তাতে করে কি আমেরিকান রাষ্ট্রের এতটুকু প্রভাব বলয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হলিউডে সারাক্ষণ দেখেন সিআইএ এবং এফবিআই কী ধরনের কনস্পিরেসি করছে। কালচারাল ইন্ডাস্ট্রি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, লোকজন একাডেমিকরা করেছেন, আমি ওগুলো না ছাড়াও আলোচনা করা যায় বলে মনে করি। কালচার ইন্ডাস্ট্রি সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে পপুলারের যে প্রচলিত ধারণা, যাকে কিনা সততই কাউন্টার হেজিমনিক মনে হয়, সেইখান থেকে সরবার প্রস্তাব করছি আমি এই কারণে যে কালচার ইন্ডাস্ট্রি শক্তিশালী হওয়ার পরে বাস্তবতার নতুন নতুন ডিভাইস তৈরি হয়েছে, ইন্টারফেস তৈরি হয়েছে। এগুলোকে হাইপার রিয়েলিটি ইত্যাদি একাডেমিতে বলা হয়, না বললেও আপনাদের চলবে। এই যে বাস্তবতার নতুন কারিগরি তৈরি হয়েছে, নতুন আর্কিটেকচার তৈরি হয়েছে, এই বাস্তবতার নতুন আর্কিটেকচারে আর পপুলার সতত কাউন্টার হেজিমনিক না, পপুলার নিজে হেজিমনিক। পপুলার ইজ হেজিমনিক। আমরা একটা নতুন বাস্তবতাতে আছি। এই বাস্তবতাটা গ্রামসি দিয়ে উত্তরানো যাবে না তা আমি মনে করি না। পরিশেষে মার্ক্সবাদী তাত্ত্বিকদের বৈশিষ্ট্যই হচ্ছে, মার্ক্সবাদী চিন্তকদের বৈশিষ্ট্য হচ্ছে ওই যে ডায়ালেকটিক্যাল। তারা সারাক্ষণই আপনাকে নব নব পদ্ধতি আবিষ্কার করতে উদ্বুদ্ধ করেন। এখনও যারা এই বাস্তবতার বা পরাবাস্তবতার হাইপার রিয়েলিটি ইত্যাদি তত্ত্বায়ন করছেন, চিন্তাভাবনা করছেন, তাঁদেরও অনুপ্রেরণা কার্ল মার্কস কিংবা গ্রামসির মতো চিন্তকরা। ফলে গ্রামসির যে ডিভাইসগুলো, তা দিয়ে এই পপুলার সতত কাউন্টার হেজেমনিক নয়, বরং পপুলার নিজে হেজেমনিক, সেইটাকে গ্রামসির বানানো রাস্তা দিয়ে করা যাবে না, এটা আমার প্রস্তাবনা নয়। আমার প্রস্তাবনা হলো ওখানে আটকে থেকে না থেকে পপুলারের রিকনসেপচুয়ালাইজেশন, পপুলারের পুনর্তদন্ত, পুনর্পাঠ জরুরি। আপনাদেরকে দেওয়া আমার কথার দ্বিতীয় প্রস্তাবনা ছিল এটা। তাহলে শেষ করার আগে বলি, আমি আসলে দুটো ডিনায়ালের কথা বলছিলাম, যে দুটো ডিনায়াল প্রবণতা, একটি প্রচলিত বাম দলগুলোর ডিনায়াল, একটি প্রচলিত বিদ্যাকর্মীদের ডিনায়াল। আর বলছিলাম যে গ্রামসির ক্ষেত্রে তত্ত্ব এর চাইতে আমি অন্য কিছু কী দিয়ে বোঝা যায় তা বুঝতে ভালো বোধ করবো, সেটা ছিল প্রস্তাবনা। এবং শেষ করলাম এটা দিয়ে যে গ্রামসির পপুলার যেভাবে তিনি কনসেপচুয়ালাইজ করেছেন, তা কিন্তু মুখ্যত, তার অভিজ্ঞতাও তাই ছিল, পপুলার হচ্ছে সতত পিপল উৎসারিত, জনমানস উৎসারিত বিষয়বস্তু হচ্ছে পপুলার। আমাদের বাস্তবতা হচ্ছে পপুলার একেবারে কারিগরি করে বানানো যায়, পপুলার আর্কিটেকচার্ড, ইঞ্জিনিয়ার্ড। এই ইঞ্জিনিয়ার্ড পপুলার নিজে হেজেমনিক। সবাইকে ধন্যবাদ।